অ্যাড হয়েছে অনেকে আজকে দেখলাম 92। আমরা হ্যালো, শুনতে পাও? জি স্যার জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমরা তো অনেক স্টুডেন্ট, বেসিক্যালি 2 ব্যাচ একসাথে করতেছো, তো একটু বেশি হবা, তো সমস্যা নাই অনলাইনে। তো আজকে আমরা আলোচনায় আসি। শুরুতেই আমি দেখো তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পারলেই হবে। তো আমাদের কোর্সে কি কি আছে? কোর্সটা কি, কোর্সের টাইটেল কি, কোর্সের কোড কি তোমরা জানো? ইলেকট্রিক্যাল সার্কিট 1 এই ইউনিভার্সিটিতে জয়েন করি হচ্ছে 2014 সালের ডিসেম্বরে। হ্যাঁ, লেকচারার হিসেবে জয়েন করি। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই 17 দিকে, এবং 17 সালের সেপ্টেম্বর মাসে আমি পিএইচডি করতে জাপানে চলে যাই। তারপরে এই 20 সেপ্টেম্বর 3 বছর পরে আমি আবার জয়েন করি ডিপার্টমেন্টে। তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর হই এখানে। এই তো জয়েন করার 1 মাস 6-এর মাথায়, মাস 6 না, এই তো জয়েন করার তো হয়ে গেল প্রায় 10 মাস। তো সেক্ষেত্রে প্রায় আমি তো মাস দিয়ে করবো অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি। তারপরে এখন এই তো গত 2 সপ্তাহ হলো আমি ট্রিপলি ডিপার্টমেন্টে গেছি 3 সপ্তাহ, আর 2 সপ্তাহ মতো হলো যে আমি ট্রিপলি ডিপার্টমেন্টে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আমি ডক্টর আব্দুল্লাহ হাসান। হ্যাঁ, তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর তোমাদের সবার পরিচয় আমি আসলে এভাবে নিতে গেলে অনেক সময়ের ব্যাপার। তারপর তোমাদের সিআর দুজনের একটু পরিচয় দাও, যে দুজন সিআর আছো তারা তো তোমরা আছো এখানে, সিআর দুজন? জি স্যার। হাবিবুর রহমান, হাবিবুর রহমান তুমি হাত উঠাইছো কেন, কিছু বলবা? হাবিবুর রহমান হ্যান্ড রাইজ করছো কি জন্য, তুমি কিছু বলতে চাও? স্যার ও হয়তো ব্যাপারটা কি বুঝে না, এই কারণে ভুলে হইছে। আচ্ছা, সমস্যা নাই, আমি তাহলে ওইটাকে করে দিলাম, হ্যান্ড রাইজটাকে অফ করে দিলাম। আচ্ছা, এনিওয়ে, তো এখন দুজন সিআর আছো, কে বলো তো? তোমাদের 2টা ব্যাচ কিন্তু। জি স্যার। দুজন, এর কি কি নাম তোমাদের? স্যার আমি হাসিবুল হুসাইন। জি স্যার। সেশন 18-19 এর। 18-19 এর। আর আরেকজন কি আছেন জানো? এমডি আলামিন 19-20 19 সেশন। তোমরা বেসিক্যালি একসাথে ক্লাস করো, কিন্তু তোমরা একসাথে না, এটা মাথায় রাখবা। তোমাদের সেশন যেহেতু আলাদা, তোমরা একসাথে না, কিন্তু এখন সিস্টেমে পড়ে তোমরা একসাথে ক্লাস করতে হচ্ছে। এটা ডিসক্রিপটিভ কিছু না, আমরা চাচ্ছি যে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হবে, সেক্ষেত্রে তোমরা একসাথে ক্লাস করতে পারো। এনিওয়ে, আমি একটু ক্লাসের দিকে আসতে চাচ্ছি। তোমাদের আজকে খুব খুব অল্প কিছু বিষয় একের বেশি কথা বলবো, যেটা কোর্সের নামের সাথে অনেকটা মিল আছে। ইলেকট্রিক্যাল মানে তোদের ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্কিট 1, এই সার্কিট নিয়ে তোমাদের অনেক আলোচনা সমালোচনা থাকবে, অনেক কিছু জানার থাকবে, অনেক অ্যানালাইসিস থাকবে। তো এই অ্যানালাইসিসের ভিতরে প্রথম ইন্ট্রোডাকশনে আমি দেখো এখানে বলছি ইলেকট্রিক সার্কিট থিওরি এন্ড ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এই দুটো শব্দ আমি এখানে ইউজ করেছি, দেখতে পাচ্ছ তোমরা? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি স্যার। এই দুটো থিওরি হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি, যার উপরে অল অফ ব্রাঞ্চ অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর বিল্ড। মানে সব ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংটাই এই দুটো মেন থিওরির উপরেই আসলে আছে। আর এই ব্রাঞ্চের ভিতরে আছে কি কি, যেমন পাওয়ার আছে, ইলেকট্রিক মেশিন আছে, কন্ট্রোল সিস্টেম আছে, ইলেকট্রনিক্স আছে, কমিউনিকেশনস আছে, ইনস্ট্রুমেন্টেশন আছে, এরকম, বা ইলেকট্রিক সার্কিটে যে অন্যান্য যে পার্টস গুলো আছে এইগুলো আছে। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোর্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছো তাদের জন্য। এবং এর শুরুটাই হচ্ছে এখান থেকে। তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ আ ভেরি এক্সেলেন্ট স্টার্টিং পয়েন্ট। দিস ইজ দা
সো এটাকে খুব গুরুত্ব দিতে হবে এই কোর্সটাকে। তোমরা ফার্স্ট ইয়ারে এসে প্রথমেই ইঞ্জিনিয়ারিং কোর্সের যে সোয়াটা পাবা এখান থেকেই পাবা। তো এই জন্য এই কোর্সটা আমি এজ এ চেয়ারম্যান হিসেবে তোমাদের নিয়েছি। তোমাদের অনেক স্টুডেন্ট আছে, তোমাদের যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে বলবা, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম প্রপার ওয়েতে সলিউশন করার জন্য। এনিওয়ে, এই সার্কিট থিওরির ক্ষেত্রে এর সাথে আরো কিছু জড়িত থাকতে পারে, যেমন ফিজিক্যাল সায়েন্স থাকতে পারে, বায়োলজিক্যাল সায়েন্স থাকতে পারে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থাকতে পারে। অল অফ দেম আর দ্য ইলেকট্রিক সার্কিট থিওরি এন্ড ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে বুঝতে পারছো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আর সার্কিট থিওরির কথাটা আমি কেন বলেছি। এখন কথা হচ্ছে যে ইলেকট্রিক সার্কিট থিওরি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার হচ্ছে, এটা কিভাবে শুরু হচ্ছে, এটা তোমাদের প্রশ্ন রাখতে পারে। তাহলে এটা এর সাথে কিভাবে ইনভলভ? আমরা আসলে কি করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, কি করি একেবারে খোলাসা ভাষায় বলতে গেলে আমরা এনার্জি ট্রান্সফার করি। মানে আমরা we are very interested to communicate or transfer energy from one point to another. আমার কথা বোঝা যাচ্ছে? তুমি বুঝতে পারছো? জি স্যার। স্যার বোঝা যাচ্ছে। ওখানে আমি হচ্ছে বেগুনি কালার দিয়ে লিখেছি, ফর কমিউনিকেটিং or transferring energy from one point to another, regional interconnections of electrical devices. তো এই এনার্জি ট্রান্সফার করি মেনলি আমরা। ইলেকট্রিক্যাল এনার্জি দেখো, তোমরা উদাহরণ হিসেবেও দেখো, তোমরা যে আমরা বিদ্যুৎ ইউজ করতেছো, যে পাওয়ার প্ল্যান্ট থেকে সেখান থেকে ওই এনার্জিটা ধাপে ধাপে ট্রান্সফার হচ্ছে না? ট্রান্সফার হওয়ার পরে কিন্তু আমরা আমাদের বাসায় বাতি জ্বলা বা আমাদের ফ্রিজ চলা, ওভেন চলা, এগুলো এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। যখন এনার্জি ট্রান্সফার হচ্ছে না, অফলাইনে থাকতেছি আমরা, ইলেকট্রিসিটি নেই কোনো কারণে, সেই সময় কিন্তু আমরা কিন্তু এনার্জিটা পাচ্ছি না। তার মানে কি এনার্জি, দ্যাট ইজ দ্য সোর্স অফ এনার্জিস, and that will be transferred from one point to another, and that's the fact. And to do this we have to communicate by interconnect two devices. তাই করতেছি না আমরা, একটা মেজর সোর্স থেকে আর একটা মাইনর সোর্স যখন এনার্জি ট্রান্সফার করতেছি, তখন কি ইন্টারকানেকশন দরকার নেই? তুমি যদি একটা বাল্ব জ্বালাতে চাও, তাহলে সুইচটা দিয়ে যদি ওয়্যারলেস না হয়, সেক্ষেত্রে তোমাকে একটা তার লাগে না, কানেকশন লাগে না? কথা কি বোঝা যায়? হ্যাঁ অবশ্যই। Yes, sir. Yes, sir. এই ইন্টারকানেকশনস, দ্যাটস রিফার টু অ্যাজ এন ইলেকট্রিক্যাল সার্কিট। আমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিট দেখো, এখানে একটা বাল্ব জ্বালানোর কথা, ডান দিকে একটা ফিগার দেখতে পাচ্ছ, সিম্পল ইলেকট্রিক সার্কিট। জি স্যার। জি স্যার। দেখো এখানে একটা ব্যাটারি আছে, তার সাথে একটা বাল্ব আছে, এর ভিতরে কিছু তার দিয়ে দেখো কানেকশন করা হয়েছে। কারণ কি এখানে কারেন্ট ফ্লো করাতে হবে, এখানে বাল্বটা জ্বলবে, ভেরি সিম্পল সার্কিট। তাহলে এইখানে বলা হচ্ছে যে দ্যাটস দ্য ইলেকট্রিক সার্কিট, and its component of the circuit is known as the element. তাহলে এখানে ব্যাটারি একটা এলিমেন্ট, ল্যাম্প একটা এলিমেন্ট, ওয়্যার একটা এলিমেন্ট। বুঝতে পারছো? তাহলে নিচে দেখো, পরবর্তীতে ইলেকট্রিক সার্কিটের একটা ডেফিনিশন আকারে ভেরি সিম্পলি বলা আছে, ইলেকট্রিক সার্কিট ইজ অ্যান ইন্টারকানেকশনস অফ ইলেকট্রিক্যাল এলিমেন্টস। তার মানে এই ব্যাটারি, ল্যাম্প, তার, এইগুলো যে এলিমেন্ট গুলোকে একটা কানেকশনের মাধ্যমে যে সেটআপ করা হয়েছে, তাকেই বলা হচ্ছে ইলেকট্রিক সার্কিট। এই পর্যন্ত না বোঝার কি আছে বলো তো আমাকে? আমি যে কথাগুলো বললাম বোঝো নাই কে? বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছো? বুঝতে পারো নাই কি সে বলো? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো। তোমরা ইতিমধ্যে একটা কাজ করবা, তোমরা চ্যাট করতে পারো। তো এখানে দেখো চ্যাটিং এর একটা অপশন আছে না? জি স্যার। জি স্যার। এই চ্যাটিং এর অপশনে তোমরা মাই রোল নম্বর বলে, মানে শুধু লিখবা যে রোল নম্বর, মাই কথা লেখার দরকার নেই, কারণ তোমরা আইডি থেকে জয়েন করেছো। রোল নম্বর বলে তোমরা, তারপরে তোমরা রোল নম্বর, কারণ অনেকের নাম কিন্তু আলাদা আলাদা ভাবে তোমাদের এক একজনের হচ্ছে, এই জয়েন করেছো, আমি হয়তো ওইভাবে বুঝবো না। তোমরা প্রথমে পুরো নামটা লিখবা সেটিং এ, তারপরে রোল নম্বর বলে লিখবা। বোঝা গেছে আমার কথা? করে চ্যাটিং করে আমাকে এই চ্যাটে পাঠিয়ে দিবা, মানে ওটা তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে আমি কাউন্ট। স্যার সেশন সহ স্যার ব্যাচ লিখতে হবে না? সেশন ওই B1, ও তোমরা সেশনটা লিখতে হবে, তো যেহেতু আলাদা আলাদা তাহলে সেশনটাও লিখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা প্রথমে লিখবো হচ্ছে সেশন,
তারপরে লিখবা হচ্ছে যে তোমাদের যে নামটা তোমাদের যেটা তোমার রেজিস্ট্রেশন করার নাম আছে ইউনিভার্সিটিতে, ওই পুরো নামটা লিখবা, তারপর লিখবা যে রোল নম্বর। হ্যাঁ, এইটা লিখে চ্যাটে তোমরা আমাকে এখানে এটা পাঠাবা, পরে আমি এখান থেকে সর্ট আউট করে তোমাদের ওটা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করতে পারবো। কি বোঝা গেছে? Yes, sir. এ পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে আমি একটু আগাতে পারি নাকি? ইলেকট্রিক সার্কিটটা কি, এই কথাটা যদি তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, তাহলে তোমরা পারবে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার, এই আগাতে পারি। এটা হচ্ছে তো আচ্ছা, তাহলে কেউ একজন আমাকে বলো, এই যে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ছবিতে কয়টা এলিমেন্ট আছে? একজন বলো কয়টা এলিমেন্ট আছে? 3টা স্যার। স্যার তিনটা স্যার। এই দেখো, কি কি আছে বলো তো? ব্যাটারি, তার আর হচ্ছে এবং ল্যাম্প। এবং লাইট, ব্যাটারি, তার আর লাইট। এবং আচ্ছা। লাইট, হ্যাঁ। এই যে লাইটটা আমরা যদি অ্যাপ্লিকেশনটা চিন্তা করি, এই লাইটগুলো বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে, যেমন টর্চ লাইট হতে পারে, সার্চ লাইট হতে পারে না এগুলো? হ্যাঁ, তাহলে এটি কিন্তু একটা সার্কিট, হ্যাঁ, এটা কমপ্লিট সার্কিট। স্যার নয়েজ আসছে, কিছু শুনতে পাচ্ছি না, চুপ করতে বলেন একটু। আমার থেকে আসছে না, নয়েজ আসছে তোমাদের ওখান থেকে, অনেকে আনমিউট করা আছে, দেখো ওগুলো অনেকেই হচ্ছে আনমিউট করে নাই, না করলে তো ওদের কথাগুলো চলে আসবে, যখন শুধু উত্তর দিবা। কথা তো আসতে শোনা কথা না। ও আমরা জোরে শুনতেছি স্যার। ওই শেয়ার করতেছে তো সবাই মেসেঞ্জারে, ওইগুলো আসতেছে সমানে। হ্যাঁ স্যার হৃদয় সরকারের ডিভাইস থেকে প্রচুর পরিমাণে নয়েজ আসছে। হ্যাঁ, এই নয়েজ গুলো তোমরা আনমিউট করে রাখো, কথা বলবে, আমি চেষ্টা করব শুধু তখনই তোমরা হচ্ছে একটা মুট করবে। হ্যাঁ, মিউট করে রাখো। আচ্ছা শোনো, এবার আমরা ওমর ফারুক স্যার আপনার এখান থেকে মিউট করে দেন স্যার। ওমর ফারুক নামে আছে, উনি মানে কথা শুনতেছে না। না, ওই যে ওনার আমি কিন্তু স্যার আপনার এখান থেকে সবার মাইকটা মিউট করে দেন, যে রাইজ হ্যান্ড করবে স্যার তখন একটু কাইন্ডলি অন করে দিলে আমরা কথা বলতে পারবো। আমি আসলে চাচ্ছিলাম যে তোমাদের সাথে সরাসরি আলাপ করতে, কারণ ওইভাবে করলে আবার সময় ক্ষেপণ হয়। আচ্ছা ঠিক আছে, মিউট অল করে দিলাম। এনিওয়ে, তাহলে এখন তোমরা উত্তর দিতে পারছো তো? শুনতে পাও? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমি এই একটু আগাই। হ্যাঁ, তোমরা যেহেতু ইলেকট্রিক সার্কিটটা বুঝেছো, এই ফিগার পর্যন্ত বুঝেছো, এখন দেখো, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এই সার্কিট দিয়ে কি করবো, আসলে সার্কিটের কাজ কি? ও আরেকটু বলি, এটা তো সিম্পল সার্কিট। একটা কমপ্লিকেটেড সার্কিট যেমন রেডিও রিসিভার আছে, যেখানে অনেক কমপ্লিকেটেড অনেকগুলো কম্পোনেন্ট আছে। হ্যালো, শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ইলেকট্রিক সার্কিট যেগুলো আমরা বলতেছি, এগুলো অনেক কমপ্লিকেটেড সার্কিট আছে। আমি যেটা দেখালাম ভেরি সিম্পল সার্কিট। কমপ্লিকেটেড সার্কিট গুলো হলে যেমন একটা রেডিও রিসিভার আছে, যেমন আগে বললাম, এরকম আরো অনেক বড় বড় সার্কিট তোমরা দেখবে যখন তোমরা সার্কিট গুলো প্র্যাকটিক্যাল করবা, অ্যানালাইসিস করবা সার্কিট গুলো নিয়ে। আমি এখান থেকে কিছু অনেক সার্কিটের ধারণা দিতে পারবো। আজকে শুরুর দিন, আজকে তাই সহজ দিয়েই শুরু করি। এখন আমরা যেটা করি, কিছু বেসিক কনসেপ্টের জন্য আমরা প্রথমেই এই আমাদের কাজ হয় কি জানো, এটা অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস বলতে এই সার্কিটের বিহেভিয়ার দেখা। তো বিহেভিয়ারটা কি আসলে? একটা জিনিসের বিহেভিয়ার বোঝো, বিহেভিয়ার যেমন সার্কিটটার অ্যানালাইসিস করা বা বিহেভিয়ার, সেটা বোঝায় যে ওই সার্কিটটাকে যদি আমি কোনো ইনপুট দিই, সেক্ষেত্রে কি ধরনের রিয়াক্ট করতে পারে। যেমন আমি এখানে ব্যাটারি লাগাইছি, ব্যাটারি লাগালে ধরো
বাল্বটা যে ল্যাম্পটা আছে এক ধরনের আলো দিবে, ব্যাটারি যদি আমি পাওয়ারটা বাড়ায় দিই তাহলে আলোটা কি একই থাকবে? নো স্যার। থাকবে না। তাহলে এই সার্কিটটা ইনপুটের ভেরিয়েশনের সাথে আমি ব্যাটারির জায়গায় যদি মনে করেন যে পাওয়ার সোর্স লাগাই, ইলেকট্রিক কারেন্ট লাগাই, সেক্ষেত্রে কিন্তু একরকম কিন্তু আলো দিবে না। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে ইনপুটের সাথে আউটপুটের যে একটা ব্যাপার আছে, কিভাবে সার্কিটটা একটা ইনপুট সোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে, অথবা যদি তুমি অনেক বেশি পাওয়ার দাও তাহলে এই ওয়্যারটা বা এই বাল্বটা কেটে যেতে পারে না? জি স্যার। কেটে যেতে পারে। তাহলে কি ইন্টারনাল যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর একটা রিয়াকশনের ব্যাপার আছে এই সার্কিটটার ব্যাপারে। দেখো আমি লাল কালি দিয়ে দুটো প্রশ্ন করেছি। এই বিহেভিয়ার বলতে এখানে বোঝাচ্ছে how does it respond to the given input and how do the interconnected elements and devices in the circuit interact. তাহলে ইন্টারকানেকশনের উপর এর একটা প্রভাব আছে, আবার আউটপুট বা ইনপুট কি দিচ্ছ তার উপর একটা প্রভাব আছে। তো তার মানে একটা বেসিক অ্যানালাইসিস জন্য কিছু বিষয় এর ভিতরে আছে। সেই বেসিক কনসেপ্ট গুলো কি কি আছে তাহলে আমাদের জানতে হবে এখানে কি পরিমাণ চার্জ আছে, কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, কতটুকু ভোল্টেজ ডেভেলপ করতে, বা কি পরিমাণ সার্কিট এলিমেন্টস বা কি ধরনের সার্কিট এলিমেন্ট আছে, সেখানে কতটুকু পাওয়ার জেনারেট করছে, বেসিক্যালি সেখানে কতটা এনার্জি ডেভেলপ করতেছে। এই কথাগুলো দেখো আমি নিচে একটা টিক চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। তার মানে এই বিষয়গুলো নিয়েই এই চ্যাপ্টারে আলোচনা। এতক্ষণ যা বললাম দ্যাটস দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দিস চ্যাপ্টার, বা তোমাদের ফার্স্ট যে সিলেবাসের যে অংশটুকু বলছে তার এখানে আমি শুরু করলাম। এখন আমাদেরকে বেসিক ধারণা নিতে হবে চার্জ কি, কারেন্ট কি, ভোল্টেজ কি, সার্কিট এলিমেন্ট কিভাবে কানেক্টেড থাকে, পাওয়ার কি বা তার এনার্জি কতটুকু জেনারেট হয়, এই বিষয়গুলো। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে তাই না? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার জি স্যার, থাকো বুঝেছি। আর 5 মিনিট পরে জি স্যার। এইটা হয়তো টাইম আউট হয়ে যাবে, আমি আবারও তোমাদেরকে আমি লাইনে আসবো, তোমরা তখন আবারও অ্যাড হবা, ঠিক আছে? যদি অটোমেটিক কেটে যাই, ঠিক আছে? আমি পরের এই পরের যে স্লাইডটা আছে পরের স্লাইডটা যাচ্ছি। দেখো এইখানে যেটা শুরুতে নিয়ে এসেছি, আমি প্রথমে বলেছিলাম চার্জ, কারেন্ট এগুলো নিয়ে জানতে হবে। তো এগুলো যখন আমাদের আলোচনা করতে হবে তার আগে আমাদের জানতে হবে যে এইগুলো মেজারমেন্ট করার জন্য একটা সিস্টেম আছে। যেমন যদি তুমি বলো যে কতটুকু পরিমাণ চার্জ আছে, যখন এটা পরিমাণটা জানতে হবে তখন তো একটা ইউনিট জানা লাগবে, লাগবে না? জি স্যার। জানলে তুমি তো বাজারে গিয়ে বলতে পারো না যে আমাকে হচ্ছে যে 5 কেজি শাড়ি দেন বা 5 কেজি কাপড় দেন, বলতে পারবা তুমি? পারবা না। ঠিক একইভাবে ওই চাউলের দোকানে গিয়ে বলতে পারবা যে 5 মিটার চাউল দেন, এটা বলতে পারবা না। তার মানে কি এর একটা স্ট্যান্ডার্ড ইউনিটস আছে যাকে বলা হয় এসআই ইউনিট, দি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এসআই ইউনিট, হ্যাঁ স্যার। এসআই ইউনিট তোমরা এটা জানো, ইন্টারমিডিয়েটে পড়েছো। তারপরে এখানে জাস্ট পরিচয় কিন্তু 1996 এ এইটা ওয়েট এন্ড যে মেজারমেন্ট যে একটা কনফারেন্স, জেনারেল কনফারেন্স থেকে সেখানে এটা অ্যাডাপ্টেড করা হয়। তারপরে আমাদের এই যে এসআই ইউনিট গুলো আসে। এখানে মোটামুটি 6টা ইউনিটের বিষয়ে এখানে আলোচনা হবে। বেসিক 6 ইউনিট, লেন্থের ইউনিট মিটার বা মাসের ইউনিট কিলোগ্রাম, টাইমের ইউনিট সেকেন্ড, ইলেকট্রিক সার্কিটের ইউনিট অ্যাম্পিয়ার বা থার্মোডাইনামিক টেম্পারেচার ইউনিট কেলভিন, আর লাস্ট হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি যেটা হচ্ছে ক্যান্ডেলা। এই মোটামুটি 6টা আমি একটা টেবিল আকারে তোমাদের এখানে দিয়েছি। এগুলো একটা ধারণা তোমাদের থাকা দরকার, তাই আমি এখানে উল্লেখ করেছি। পরবর্তীতে কথাগুলো তোমাদের কাজে লাগবে। এখন আমরা যে মেন আলোচনার বিষয় সেটা হচ্ছে চার্জ এন্ড কারেন্ট। Most basic quantity in an electric circuit is the electric charge. ইলেকট্রিক্যাল ফিনোমেনা যদি তোমাকে ব্যাখ্যা করতে হয়, ফিনোমেনা তো বোঝো, যদি কতটুকু পরিমাণ কারেন্ট যাচ্ছে কি না যাচ্ছে, এই ক্ষেত্রে তোমাকে ইলেকট্রিক চার্জ জানা দরকার। যেমন ইলেকট্রিক চার্জের একটা উদাহরণ তোমরা পড়েছো মনে হয়, যে শীতকালে কোনো কাপড়ের ঘষা দিলে এক ধরনের কেমন একটা অনুভূতি হয়, এইটাকে ওই যে অল সুইটারে বলা হয়। স্টিক ওভার দ্য বডি অফ দ্য ওয়ার্ক অ্যাক্রস দ্য ক্যাপ
কার্পেট অর রিসিভ দ্য শক, এরকম একটা শক পাওয়া যায় না? হ্যাঁ স্যার তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে শীতকালে এরকম একটা শক পায়, সেখান থেকে তাহলে কিছু চার্জ ডেভেলপ করে। অথবা তোমরা ওই যে প্রজাপতির জাল পরীক্ষা পড়ো নাই? চার্জ সব সময় একদিকে থাকে, হ্যাঁ একদিকে মুখ করে থাকে, পড়ো নাই মনে হয় তোমরা? এটা তোমরা পরে তুলে দিয়েছো। জি স্যার, এটা পড়ি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ো না, আমি এটা জানি, কারণ এটা তুলে দিয়েছি পরবর্তীতে। আচ্ছা, তাহলে চার্জটা হচ্ছে কি? চার্জ মানে ইলেকট্রিক্যাল প্রপার্টি upon atomic particles of which matter consists measured in coulomb। তাহলে চার্জ হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি একটা upon atomic particles, যেকোনো ম্যাটারের ক্ষেত্রে আমরা এটা অ্যাটমিক পার্টিকেলস ক্ষেত্রে আমরা বলবো। যেমন ইলেকট্রনের একটা চার্জ আছে না? ওমর ফারুক মাইক অফ করো। ওমর ফারুক আর হচ্ছে যে তানভীর থেকে হচ্ছে যে ইয়ে আসতেছে, নয়েজ আসতেছে, ওরা ওমর ফারুক অফ করো। ভিডিও অন করা আছে। আচ্ছা, তোমরা ওগুলো অফ করো যাদের অন করা আছে। আচ্ছা ঠিক আছে, এখন আর আসতেছে না। শোনো, ইলেকট্রিক চার্জ, যেমন ইলেকট্রনের একটা চার্জ আছে না? জানো তোমরা? হ্যাঁ স্যার অবশ্যই আছে। জি স্যার, জি স্যার। চার্জটা আবার নেগেটিভ বা পজিটিভ হতে পারে। যেমন আমি দেখো একটা ব্যাটারির ছবি আঁকাই দিয়েছি, ওখানে ব্যাটারির ছবিতে ওই যে দেখো আমি দেখাচ্ছি চার্জ গুলোকে, নেগেটিভ চার্জ। হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই নেগেটিভ চার্জটা ওখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এই নেগেটিভ চার্জ থেকে এখানে দেখো তুমি বুঝতে পারবা যে এখানে চার্জটা আসলে যেটা বোঝানো হচ্ছে যে একটা ফ্লো অফ, দেখো চার্জ একদিকে ফ্লো হচ্ছে, তাহলে চার্জের হচ্ছে কি দুটা নেগেটিভ এবং পজিটিভ থাকবে, টার্মিনাল থাকবে, যেটা নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল চার্জের। স্যার আমি স্লাইডটা দেখতে পারতেছি না। কেন দেখতে পাচ্ছ না? স্লাইড কি নাই? আমরা দেখতে পাচ্ছি, ওর তো নেট না, প্রবলেম স্যার। স্লাইডটা আমার স্ক্রিন আসতেছে না। নেটের সমস্যা, নেটের সমস্যাটা। স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার। আমরা তো দেখতে পাচ্ছি স্যার। যে দেখতে পাচ্ছে না ও হচ্ছে নেটের সমস্যা। ভাই লিভ নিয়ে একবার ব্যাটারিতে ঢুকো ভাই, তাহলে বাবা। চার্জ গুলো দেখানো হচ্ছে, চার্জ গুলো একটা দিকে ফ্লো করতেছে। হ্যাঁ, চার্জের ফ্লো আর কারেন্টের ফ্লো সবসময় বিপরীতমুখী, এটা মাথায় রাখবা। তো ইলেকট্রিক, আমি যেটা বলছিলাম, ইলেকট্রনের একটা চার্জ আছে, যেটা সেই চার্জের চার্জ। এই নেগেটিভ চার্জের মান কত বলো তো? এই নেগেটিভ চার্জের মান কত? 1.67 মাইনাস 1.6 10 -40 কুলম। কোনো 10 -19 কুলম। থ্যাংক ইউ। আচ্ছা, the electric current flow to the electric charge in the conductor। দেখো এই কন্ডাক্টরের কারেন্টের ডিরেকশন দিচ্ছে উপরে আই, আইটা বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। জি স্যার। তার মানে কারেন্ট দেখো ডান দিকে ফ্লো করতেছে, যদি আমি আমার দিক থেকে চিন্তা করি, এবং চার্জ গুলো তার বাঁ দিকে ফ্লো করতেছে। জি স্যার। তো এইখানে তাহলে কারেন্টের একটা ধারণা চলে আসছে এর সাথে। চার্জ ফ্লো হলে সেখানে কারেন্ট জেনারেট করতেছে, বা কারেন্ট জেনারেট করলে সেখানে চার্জের প্রাদুর্ভাব থাকবে। এটা একটার সাথে আরেকটা জড়িত। তাহলে কারেন্টে কি? কারেন্ট ইজ নাথিং বাট ইটস এ টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ। ইলেকট্রনের ফ্লো। হ্যাঁ, এটা হচ্ছে যে চার্জের যে চেঞ্জ অফ চার্জ, রেট অফ চেঞ্জ অফ চার্জ, একটা সময়ের সাথে সাথে চার্জটা কতটুকু পরিবর্তিত হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু কারেন্ট। এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বলি, আমি আরেকটা স্লাইড দেখো আমি শেয়ার করতেছি, মনে হয় তোমাদের এই স্লাইড আপাতত আলোচনা হয়ে গেছে, আমি আরেকটা স্লাইড শেয়ার করতেছি। এবার দেখতে পাচ্ছ? রিলেশন বিটুইন দ্য কারেন্ট, চার্জ এন্ড টাইম, যেটা বললাম টাইমের সাথে সাথে চার্জের যে পরিবর্তন, দ্যাটস দ্য কারেন্ট। দেখো ডিকিউ হচ্ছে
অ্যামাউন্ট অফ চার্জ আর ডিটি হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম, দ্যাট দ্য রেশিও ইজ কল্ড দ্য টাইম স্যার কারেন্ট। হ্যাঁ বলো, কারেন্ট। বোঝা যায় আমার কথা? জি স্যার। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারলেই হবে। যদি এমন হয় সেক্ষেত্রে দেখো, আচ্ছা তোমরা তো জয়েন করতে চাও, একটু সময় নেই, সবাই জয়েন করে নিক। জি স্যার। জি স্যার। 61, 63, জয়েন করে জয়েন করে 5 transparent between time. আচ্ছা, অনেকে জয়েন করে ফেলেছে, বাকিরা যারা আসবে আসুক, সমস্যা নাই। এখন এটা বলছিলাম সর্বশেষ কথা, যে চার্জ এন্ড কারেন্টের রিলেশন, এটা তোমাদেরকে দেখালাম। আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। ডিটি বুঝেছো পর্যন্ত? বুঝেছো তোমরা? জি স্যার। অনেকেই বের হয়ে জি স্যার বুঝতে পারছি। আরেকবার বললে ভালো হয়। অনেকের কি হচ্ছে বলো? অনেকে টাইম শেষ হয়ে গেছিল তো তখন বের হয়ে গেছিল। এই টপিকটা স্যার যখন আলোচনা করতেন হয়তো শুনতে পারে না, একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওই কথাটা আবার বলে দিচ্ছি। এটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের এর আগের স্লাইডে দেখাইছিলাম চার্জ এবং কারেন্টের শুরু থেকেই। চার্জ ইজ অ্যান ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস। এটা একটা পার্টিকেলের প্রপার্টি যেটা ফ্লো করে, এবং যেখানে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে এই ফ্লো করে চার্জটা কতটুকু রেট, এবং রেট অফ চেঞ্জ অফ চার্জ ইজ দ্য কারেন্ট। কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ একটা সময়ে কতটুকু পরিমাণ চার্জ ফ্লো করে, সেটাই হচ্ছে কারেন্ট, যেটাকে অ্যাম্পিয়ার দ্বারা মাপা হয়। তাই যদি হয় তাহলে ম্যাথমেটিক্যালি বলা যায় যে রেট অফ চেঞ্জ অফ চার্জ উইথিন টাইম, রেট অফ চেঞ্জ মানে টাইম ডিটি, আর চার্জের পরিমাণ হচ্ছে ডিকিউ। ডিটি এবং ডিকিউ দেওয়ার কারণ হচ্ছে এটা পরিবর্তিত, ডি এবং ডিকিউ, শুধু কিউ দেয়নি, এটা পরিবর্তন হবে, চার্জটা পরিবর্তিত হবে, এবং সেক্ষেত্রে কি ওর করসপন্ডিং টাইমটাও চেঞ্জ হতে পারে। এই দুটো চেঞ্জের যে রেশিও সেটাই হচ্ছে কারেন্ট। বুঝে গেছে এবার? হ্যাঁ স্যার। জি স্যার। এখন বলা হচ্ছে যে এই চেঞ্জটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, একটা টাইমের শুরু থেকে শেষ পর্যন্ত হতে পারে, তাহলে এই টাইমটা হতে পারে হচ্ছে কি 0 টু ইনফিনিটি। তাহলে এখানে যদি টাইমটা হচ্ছে t0 টু t হয়, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের সিস্টেমে বলতে পারি একটা মনে করো যে সেমিকন্ডাক্টর, বা একটা মনে করো কন্ডাক্টরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মনে করো যে চার্জটা যাচ্ছে। এক প্রান্তে যখন ছিল তখন একটা টাইম ছিল, আর অপর প্রান্তে যখন চার্জটা পৌঁছেছে তখন আরেকটা টাইম আছে। তাহলে এখানকার t1 আর ওটা যদি t2 বলি বা t0 টু t বলি, সেই ক্ষেত্রে আমরা চার্জের পরিমাণ পাবো t0 টু t, এবং ওই ক্ষেত্রে ওখানে যদি যে কারেন্ট ফ্লো হবে সেটাকে I বাই I dt উইথিন টাইম ইন্টিগ্রেশন, দেন এটা আমরা সেখান থেকে চার্জটা পেয়ে যাব। আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমরা তাহলে চার্জ, আমরা যদি কারেন্ট জানি, টাইম জানি, চার্জ বের করতে পারবো, আর একই ভাবে আমরা যদি চার্জ জানি, টাইম জানি, কারেন্ট বের করতে পারবো। স্যার অনেক নয়েজ আসছে।
অনেক তো নয়েজ নয় আমি আসছে কি কিছু। করতে পারি? তোমরা তো মুখ আনমিউট করতেছো না, তোমরা তো সবাই সমানে কথা বলতেছো। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। আমি একবার করছি, আবার করে দিচ্ছি। ঠিক আছে, সবাইকে মিউট করে দিয়েছি। হ্যাঁ, এবার শোনা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার, আচ্ছা, শোনা anyway, যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে আমরা যদি চার্জ জানি, টাইম জানি, তাহলে কারেন্ট বের করতে পারছি। আবার একইভাবে যদি আমরা টাইম জানি না, যদি কারেন্ট জানি এবং টাইম জানি, সেক্ষেত্রে চার্জ বের করতে পারছি। এই পর্যন্ত কি বোঝো নাই? কে বলো তো? বুঝতে পারছি স্যার। বুঝতে পারো নাই? বুঝছি স্যার। হ্যাঁ বুঝছি স্যার। বুঝছি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে না পারলে বলো, হ্যাঁ আমি এখান থেকে আগাবো একটু। আচ্ছা, ধরে নিলাম সবাই বুঝেছো, যেহেতু সবাই বলতেছে বুঝতে পারছেন। তাহলে এই রিলেটেড যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, যেমন আমি একটা লাল কালিতে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম লিখেছি, হাউ মাচ চার্জ ইজ রিপ্রেজেন্টেড বাই 4600 ইলেকট্রনস, 400 4600 ইলেকট্রনে কতটুকু চার্জ আছে? এখান থেকে কিউ তাই এর না? মানটা স্যার বের করতে হবে। কিউ ইকুয়াল টু আইটি, এভাবে বের করতে। হ্যাঁ, এটা খুবই সিম্পল প্রবলেম। আমি জাস্ট একটা হ্যাঁ, উদাহরণ স্যার। দিয়ে বুঝেছি, এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে। You have to consider and concentrate on that point. There will be some mathematical problems in the examination sheet. So you can solve the related problem, not only this book, but also some of other reference books that I will refer to you in the next class. I think so. Anyway, আমরা এখন পরের টপিকসে, পরের কথায় যাই। পরের টপিকসে ঠিক না, আমি আজকের মতো শেষ করে দিব। পরের কথাটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা কারেন্ট জেনেছি, কিন্তু কারেন্ট যেমন চার্জ জেনেছি পজিটিভ নেগেটিভ হয়, কারেন্টের ক্ষেত্রে তাহলে কি হয়? কারেন্টের ক্ষেত্রে হয় হচ্ছে যে ডিরেক্ট কারেন্ট, যেটাকে আমরা ডিসি কারেন্ট বলি। ডিরেক্ট কোনটা? ইজ কারেন্ট is a current that remains constant with its time. দেখো উপরে একটা গ্রাফ দিয়েছি 0 টাইম to টু t, কনস্ট্যান্ট। হ্যাঁ y axis বরাবর 0 to I মানে কারেন্ট। তো এটাকে আমরা বড় হাতের আই দিয়ে ডিসি কারেন্ট মোটামুটি বোঝাই, আর ছোট হাতের আই দিয়ে আমরা এসি কারেন্ট বোঝাই। আর ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট, দ্যাট মিন্স ইটস নট উইল বি চেঞ্জ উইদিন টাইম। তার মানে টাইমের সাথে থাকবে না, এটা কনস্ট্যান্টলি ফলো করবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। বাকিরা রেসপন্স করো। এবং জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো পরেরটা আসা হচ্ছে যে এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে কি হয়? দ্যাট ভ্যারিজ সাইনোসয়েডাল উইথ টাইম। সাইনোসয়েডাল শব্দটার সাথে তোমরা পরিচিত। হ্যাঁ, 180 ডিগ্রি ফেজে যখন একটা কোনো কার্ভ চলে তখন সেটা হচ্ছে যে সাইনোসয়েডাল হয়, তাই তো? সাইনোসয়েডাল গ্রাফ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখো নিচেটা সাইনোসয়েডাল গ্রাফ। আমি হচ্ছে দেখো তীর চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছি কোনটা হচ্ছে অল্টারনেটিভ আর কোনটা ডিরেক্ট কারেন্ট। তো এখানে দেখো এটা টাইমের সাথে সাথে যেটা চেঞ্জ হয়ে যাবে একটা সাইনোসয়েডাল ওয়েতে, সেইটাকে আমরা বলবো হচ্ছে দেখো 0 থেকে এখানে টিতে যাচ্ছে। এই পর্যন্ত মোটামুটি আমি আজকে আলোচনা করতে চাচ্ছি। এরপরে এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা অন্য বই থেকে সলভ করবা। আর আমি যে বইটা মোটামুটি ফলো করছি, 2টা বই, সেই বই তোমাদের সফট কপি দিয়ে দেবো। একটু নেট স্লো, আর আমি আরেকটা বই এখন পাই নাই, তো ওই নেট থেকে নামাতে পারি নাই, এগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমরা ওই রুটিন ধরে আসলে ক্লাস করা তো সম্ভব হবে না। আমি ভিডিওরেন্টের অ্যাকাউন্টটা পাই, তো এরপরে কবে ক্লাস হবে ওই যে তোমাদের যে সিআর আছে হাবিবুর, ওর সাথে আমি তোমাদেরকে জানাই দেবো, ও তোমাদেরকে জানাই দেবে। কি বুঝতে পারছো? স্যার আমাদের যে ক্লাস, স্যার একটা প্রশ্ন ছিল। বলো।
স্যার আমাদের যে ক্লাস হলো এটা কি মানে এই যে স্লাইড গুলোর পিডিএফ পাবো? কেন পাবা না? তোমরা তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। হ্যাঁ স্যার এখান তারপর থেকে স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশটও নিতে পারো, আবার যদি চাও যে এর স্লাইড গুলো হচ্ছে পরবর্তীকালে ক্লাস যখন শেষ হয়ে যাবে একেবারে, আর তখন তোমাদের শেয়ারকে আমি হচ্ছে পিডিএফটা বা এই কি বলে পিপিটি ফাইলটা ধরেই আমি পাঠাই দেবো, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আসি স্যার। জি স্যার, হ্যাঁ, সামনে দিলে ভালো হতো বেশি। হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি তো তোমাকে বললাম তোমাদেরকে যে তবে এখন প্রতি Thank you, sir. একটা ক্লাস পরপর দেওয়ার থেকে একবারে যখন শেষ হয়ে যাবে তোমরা একবারে সবগুলো গুছিয়ে পাবা, ভালো হবে না সেটা? এখন জি তোমরা স্যার, আপাতত জি স্যার। স্ক্রিনশট করে রাখতে পারো। আমি তোমাদেরকে বইও দিয়ে দেবো। আর আমি বিডিএন এর অ্যাকাউন্টটা না পাইলে কন্টিনিউয়াস ক্লাস নিতে একটু সমস্যা হচ্ছে, তো শুরু হলো তো ক্লাস শেষ হয়ে যাবে। এখন একটু আমি যে নতুন দায়িত্বের কারণে আমি একটু ব্যস্ত আছি অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে, তারপরেও তোমাদের ক্লাস আমি শেষ করে যথাসময়ে শেষ করব, কোনো কিছু বাদ দিব না। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে, প্রয়োজন হচ্ছে শেষের দিকে একটু বেশি ক্লাস হবে। এখন একটু কম ক্লাস হলেও শেষের দিকে আমরা যখন একটা স্টেজ উঠে পড়বো তখন বেশি ক্লাস হবে। খুব বেশি বিষয় নাই এখানে, তবে এই ক্লাসগুলো সত্যি বলতে কি এইগুলো তোমাদেরকে হাতে কলমে বোর্ডে ব্ল্যাকবোর্ডে বোঝানো দরকার ছিল, কিন্তু সেই সুযোগটা তো হচ্ছে না। হ্যাঁ স্যার তারপরে আমি চেষ্টা করব তোমাদেরকে স্লাইড দিয়ে যতটুকু তোমরা আজকে যে আলোচনা করলে বুঝতে পারো নাই? হ্যাঁ স্যার জি বুঝতে স্যার, পারছি। বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। আমি খুব আস্তে আস্তে তোমাদেরকে আগাবো, যারা অনেক বেশি ফাস্ট তারা বেশি বেশি করে পড়বা, আমার আপত্তি নেই, কিন্তু আমি সবসময় যারা স্লো তাদের জন্য আছি। হ্যাঁ, একটু আস্তে আস্তে আগাবো যাতে তোমরা বুঝতে পারো। সব পড়লা কিন্তু কিছুই বুঝলা না, ওটা দরকার নাই, যেটুকু পড়বা ওইটুকু যাতে বোঝো অ্যাটলিস্ট। আর এমনি করোনা মহামারীর সময় তোমাদের কোশ্চেন বা অন্যান্য যে বিষয়গুলো আমরা সবসময় একটা কনসিডার করে দেখবো যে আগের মতো যাতে ওভাবে তোমাদেরকে খুব বেশি চ্যালেঞ্জ তুলে না দেওয়া হয়। যতটুকু অনেকের ইন্টারনেট নাই, অনেকের গ্রামে আছে, অনেকে অসুস্থ, হ্যাঁ, অনেকের বাড়িতে বিদ্যুৎ নাই, তাদের জন্য কিছুটা হলেও এটা একটু কষ্টের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবো যাতে তোমাদের কোর্সগুলো মেইন কনসেপ্টটা তোমাদের ভিতরে দিয়ে বাকিটা যাতে তোমরা, তোমাদের সাথে কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো নাই, আচ্ছা কি? না স্যার। নো স্যার। ইন্টারন্যাশনাল থেকে বলবা, তখন তাদেরকে আবার বাংলায় বললে তারা অনেক সময় বিষয়গুলো তখন তারা না বুঝলে আবার এই সমস্যা হবে। ট্রিপলিতে আছে মনে হয় 2-1 জন যারা আগে ট্রিপলিতে, তা থাকলে সমস্যা নাই। এনিওয়ে, তাহলে তোমরা কতজন হলো আজকে দেখি, শেষমেশ 96 বা 90 মতো আর কি, 100 এর নিচে। তো অনেক স্টুডেন্ট, তোমাদের ল্যাবও আছে আমার সাথে। এই পর্যায়ক্রমে তোমরা একটু একটু করে বুঝবা, ল্যাব ওই ছোট ছোট করে করাইতে করাইতে বেশি হয়ে যাবে একসময়। এই নিয়ে তোমরা আপসেট হওয়ার কিছু নাই। তো ঠিক আছে, তাহলে তোমাদের আরো কিছু বলার থাকলে আমাকে বলো, আমি ক্লাস শেষ করে দিই। স্যার আমরা সিলেবাস পাইনি স্যার। সিলেবাস তোমরা যারা ফার্স্ট ইয়ারে তারা ট্রিপলি সিলেবাসই তোমাদের সিলেবাস। তারপরও সিলেবাস তোমাদেরকে, তাহলে আমি তোমাদের সিআর কাছে সিলেবাসটা মেইল করে দেব। হ্যাঁ কিডস করা পরীক্ষা দেওয়া হয়ে গেছিল ফার্স্ট অননে ফার্স্ট সেমিস্টারে। হ্যাঁ, আর ওইটা কি কাউন্ট হবে এখানে আমাদের? এখন ওইটার কাউন্ট হবে না, এখন তোমরা সব শুরু থেকে শুরু করলাম। কারণ হচ্ছে তোমাদের কিছু কোর্স ছিল, হ্যাঁ, যে কোর্সগুলো তোমরা করেছো ওই কোর্সগুলো আমরা পরবর্তীতে তোমাদের ওয়েফার দিয়ে দেবো। কি বোঝা গেছে আমার কথা? ওই কোর্সগুলো পরের সেমিস্টারে। বলো স্যার, আমাদের যে রোলটা দিছিল, তো আমাদের আগের রোলে তো ইটি ছিল, তো এখন আমরা রোল দিতে গেলে মানে ইটি দিব না ট্রিপলি দিব এখানে প্রেজেন্টের সময়? তোমাদের যাই আছে তাই দাও, পরবর্তীতে আমরা ঠিক করে নেবো এটা। হ্যাঁ, যেটা আছে সেটাই দাও, হ্যাঁ, আমরা এটা পরে ঠিক করে নেব। হ্যাঁ, রোল তো এটা সমস্যা হবে না। হ্যাঁ, রোল তো তোমার সার্টিফিকেটে উল্লেখ থাকবে না, আপাতত ওভাবেই দাও। তা না হলে কি হবে, তোমরা ট্রিপলি দিলে ওরাও ট্রিপলি দিল, ওইখানে তো একটা আলাদা করা কঠিন হবে। তো রোল এভাবেই দাও, আমরা রোল পরবর্তীতে যখন ট্যাবুলেশন তৈরি করব তখন আমরা রোল একটা ম্যানেজ করে চেঞ্জ করে দিব, মানে রোল চেঞ্জ করবো না, তখন আমরা একবারে করে দিব। আপাতত যেভাবে আছে ওভাবেই পাঠাও আমাকে। হ্যাঁ, আমি এটা অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য দিয়েছি জাস্ট, বুঝেছো? স্যার আমাদের নন মেজর কোর্সগুলো কি কাউন্ট হবে না? নন মেজর কোর্স যেগুলো আমরা খুবই সূক্ষ্মভাবে তোমাদের সিলেবাস তৈরি করেছি,
সেক্ষেত্রে যেই কোর্সগুলো তোমরা করে ফেলেছো, বুঝছো, ওই কোর্সগুলো তোমাদের আর করা লাগবে না, ওইগুলো তোমাদের অটোমেটিক অ্যাড হয়ে যাবে, বুঝেছো, তোমাদের ইতে। কিন্তু যেই কোর্সগুলো তোমরা দেখবা তোমাদেরকে দেওয়া হবে, সেই কোর্সগুলো ট্রিপলি স্টুডেন্টরা করে কিন্তু তোমরা করো না, সেই কোর্সগুলো তোমাদেরকে অ্যাড করা হবে। বোঝা গেছে আমার কথা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা যে কোর্সগুলো করছি এবং ট্রিপলির 1-1 এ যে কোর্সগুলো আছে ওইগুলোর সঙ্গে আমরা তুলনা করে দেখছি স্যার, যেটাকে আমরা এখন ইলেকট্রিক্যাল সার্কিট 1 পড়তেছি, এটাকে আমরা স্যার ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস নামে 1-1 এ পড়েছি স্যার, এবং সিলেবাস প্রায় সেম স্যার। এবং আমাদের যে ম্যাথ এবং ফিজিক্সের কথা বলা হয়েছে, ফিজিক্সের ট্রিপলির যে সিলেবাস আছে সেই সিলেবাসের চাইতে আমাদের 1-1 এ যেটা ফিজিক্স পড়েছি তাতে টপিক গুলো আছে এবং অনেক বেশি পড়েছি আমরা স্যার। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু শোনো, তোমাদের কোনো ব্যাচকেই তোমাদের 1-2 থেকে শুরু করা হচ্ছে না, তোমাদের 2 ব্যাচকেই 1-1 থেকে শুরু করার নির্দেশ দেওয়া আছে। কারণ তোমাদেরকে যদি এখন 1-2 তে শুরু করি, তাহলে কি হচ্ছে, এইখানে একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে যে কোর্সগুলো যেগুলো পিছনের আছে, যেগুলো সামনে থাকতেছে, এগুলো নিয়ে বেশ একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। তোমাদেরকে ওই সময়টা কভার করতেই হবে। এই একইভাবে তোমাদের যারা বড় ভাই আছে তাদেরও দেখো একটা সেমিস্টার যে কোনো ভাবে পিছাই গেছে তারা। আর করোনা কারণে এমনি তো ক্লাস করোনি তোমরা, হ্যাঁ, তো কিছু কোর্স আছে যেগুলো তোমাদেরকে নিতে হচ্ছে, হ্যাঁ, বিশেষ করে ফার্স্ট ইয়ারদেরকে এটা ছাড়া কোনোভাবেই করা যাচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, তোমাদেরকে যদি 1-2 তে দিয়ে দিচ্ছি, তাহলে 1-1 এর ওদের কিছু কোর্স আছে, তোমরা যেভাবে বলে আমরা যাই, যেমন ওই যে ওদের ড্রয়িং আছে, ওদের আরো কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো তোমাদেরকে দিতে পারছি না, কিন্তু তোমাদের দিতে হবে। কিভাবে দিতে হবে? তাহলে তোমাদেরকে পিছিয়ে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু এই যে সার্কিট অ্যানালাইসিস আমি দেখেছি, আমরা তো সিলেবাস না দেখে তোমাদেরকে বলছি না, 100% এক না। হ্যাঁ স্যার, স্যার 100% এক না, তবে অনেকটাই এক স্যার, যেহেতু আমাদের এইখানে আরো কিছু কোর্স আছে। বলো। আমাদের সিনিয়রদের তো অনেক মেজর কোর্স তাদের পেছনে ফেলে আসছে, কিন্তু আমাদের তো স্যার ওইভাবে মেজর কোর্স বড় কোনো ফারাক আছে এরকম কোনো কিছু আমরা পেছনে ফেলে আসি নাই। এই জন্য তোমাদেরকে শুরু থেকে ট্রিপলি করা হবে। এখানে একটা ব্যাপার আছে, ওদেরকে কিন্তু ব্যাচ মেইনলি তোমরা যে ব্যাচ 2 বলা হচ্ছে না, তোমরা কিন্তু আসলে ব্যাচ 2 না, তোমরা আসলে ওই ট্রিপলির মতোই শুরু করতেছো, কিন্তু তোমাদেরকে শুধু ওদের থেকে আলাদা করার জন্য ব্যাচ 2 বলা হচ্ছে। বোঝা গেছে? জি স্যার। স্যার আমরা স্যার 2018 সালে শেষে ভর্তি হয়ে স্যার 2021 এসে স্যার আমরা যদি এখন 2-2 তে শুরু করতে পারতাম, তাহলে আমরা 2021 সালের মধ্যে হয়তো ফার্স্ট ইয়ার অন্তত শেষ করতে পারতাম 3 বছরে স্যার। কিন্তু যদি আবার 1-1 থেকে শুরু করি, এই তোমাদের লস যাচ্ছে মাত্র শুধু এক সেমিস্টার, বাকিটা কিন্তু গিয়েছে করোনায়। এর জন্য কিন্তু মানে দায়ী করতে পারো না ইউনিভার্সিটি, এটা করোনার কারণে, করোনা কিন্তু কিছুই হয় না, তোমরা কেন কারোরই কিছু। জি স্যার, কিন্তু এই এক সেমিস্টারে তো পুরোটা কোর্স আমরা শেষ করে স্যার দ্বিতীয় সেমিস্টারেরও 3 মাস ক্লাস করেছি। তোমরা শেষ করেছো, কিন্তু তোমাদেরকে আলাদা করে ইউনিভার্সিটি সেই সুযোগ দিচ্ছে না। ইউনিভার্সিটি বলতেছে তারা আবার নতুন করে শুরু করতে হবে, কারণ তাদের ল্যাব গুলো করা হয় নাই, ট্রিপলি ল্যাব গুলো করা হয় নাই। ট্রিপলি তুমি ভালো করে খেয়াল করে দেখবা 2 সেমিস্টার কোর্স হুবহু মেলে নাই। এই ক্ষেত্রে তোমাদেরকে যে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস বলতেছো, এই কোর্স, এই টাইপের কোর্স গুলো পরেও আছে। হ্যাঁ, ওদের ইলেকট্রনিক সার্কিট আছে, ইলেকট্রিক সার্কিট 2 আছে, সেখানে এই কোর্সগুলো আমরা ওয়েফার হিসেবে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সিলেবাসটা আমি দিয়ে দেবনি, তোমরা সিলেবাসটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছেন? হ্যাঁ, এই সিলেবাসটা আমি দিয়ে দেবো কালকে। হ্যাঁ বলো স্যার, তাহলে আমাদের সময়টা কি একটু কমিয়ে আনা যায় না? ক্লাসের যে 6 মাসের সেমিস্টার, সেটাকে কি কোনোভাবে একটু কমিয়ে আনা যায় না? যেমন ক্লাসটা দ্রুত নিয়ে, ক্লাসটা হয়তো রেগুলার নিয়ে, স্যার আমাদের কোর্স তো কম, 3টা কোর্স মাত্র আছে। হ্যাঁ, তোমাদের কোর্স নিয়ে, কিন্তু পরীক্ষা তো নিতে পারছি না আমরা, বুঝতেছো না? এখন কোর্সটা এগোনো থাকলো না, কোর্স এগিয়ে থাকছে, কোর্স তো নিচ্ছে, তাই বলে একটা ডিউরেশন তো তোমাকে লাগবেই কোর্স শেষ করতে। তারপরে আমরা লাস্ট মিটিং এ যে ডিসিশন হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমরা সেমিস্টার যদি করোনার একটু প্রাদুর্ভাব কমে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে, আমরা সেমিস্টারের টাইম কমায় আনার চেষ্টা করতেছি, 6 মাসের জায়গায় 4 মাস আনবো, যেটা ডিসিশন হচ্ছে, বুঝছো?
এখন তোমরা যেটাই বলো না কেন, এখন এই করোনার সময় শুধু ভাইস চ্যান্সেলর স্যার না, শুধু বিশ্ববিদ্যালয়রা একেবারে সেন্ট্রাল মন্ত্রণালয় থেকে যে ডিসিশন আসবে সেভাবেই চলতে হবে। তোমাদের ক্লাস টেস্ট নিব না তোমাদের অ্যাটেন্ডেন্স নিব সেগুলো মন্ত্রণালয় থেকে আসতেছে। কারণ কি এই সময় খুব সিরিয়াস একটা বিষয়। আমি ইচ্ছা করলে তোমাদের বলতে পারি তোমরা আসো, বা আমি বললাম যে ক্লাস নিলাম, এটা এখন আমার ভিতরে আর থাকতেছে না, বা তোমরা ইচ্ছা করলে পারবা না। এটা হচ্ছে একটা মহামারীর সময়। এই সময় তোমাদেরকে যেভাবে নির্দেশিত করা হবে বা সরকার যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে ওভাবে চলতে হবে, উপায় নাই। স্যার আমার একটা কথা, স্যার আমাদের যে 1-1 এর যে মানে কমপ্লিট করলাম, তাহলে কি এটা টোটালি বাদ, মানে কিছুই অ্যাড হবে না আমাদের মানে সাথে এটা? তোমাদের ট্রিপলি ডিগ্রি পাবা তোমরা, এই যে 6 মাস লস হচ্ছে, হ্যাঁ, তার জন্য ধরে নাও যে ট্রিপলি ডিগ্রি তোমরা পাবা, একটা তোমাদের সলিড ট্রিপলি ডিগ্রি পাবা। মানে এখন চাচ্ছে ইউনিভার্সিটি চাচ্ছে যে তোমরা ইটিতে আর ভর্তি হও নাই, ধরে নাও তোমাদেরকে শুধু ইটিতে ভর্তি করে এখন ট্রিপলি কোর্স দিয়ে শুরু করা হচ্ছে। মাঝখানে তোমাদের 1-2 দেওয়া হচ্ছে, 1-2 দিলে এখানে ঝামেলা অনেক জটিল হচ্ছে। এখানে যখন কোর্স রিভাইজ করা হয়েছে তখন অনেক জটিলতা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জন্য তোমাদেরকে শুরু করা হয়েছে 1-1 থেকে। ওদের যারা 2-2 ছিল তাদেরকে শুরু করা হয়েছে 2-1 থেকে। যারা 3-2 ছিল তাদেরকে শুরু হয়েছে 3-1 থেকে। মানে বছরের শুরু থেকে শুরু করতে হবে, এটা ইউনিভার্সিটির নির্দেশ। হ্যাঁ, কারণ মাঝখানে গেলে এখানে সিলেবাসের অনেক জটিলতা, তোমাদের যখন সার্টিফিকেট দিব সেখানে জটিলতা শেষ থাকবে না। কোনোভাবেই তোমাদেরকে একটা কোর্স না করিয়ে, ট্রিপলি একটা কোর্স না করিয়ে ট্রিপলি ডিগ্রি দেওয়া হবে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের কি তাহলে নন মেজর যে কোর্স গুলো আমাদের ছিল ওইগুলা কি অ্যাড হবে না? একই কথা বারবার কেন বলতেছো? নন মেজর কোর্স আর এটা কি ওই ইয়ারের বাইরের কোর্স? না, আমি তো বললাম এই কোর্সগুলোকে রিসাবল করা হয়েছে। তোমাদের যে কোর্সগুলো করা হয়েছে তোমরা এরপরে কোর্স ধরে বলবো আমাকে যে এই কোর্সের এই সমস্যা, সেই কোর্সটার সাথে অন্য কোনো কোর্সের মিল আছে। যেমন আমি তোমাকে বলি, তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে যে কোর্সগুলো আছে ওদের অনেক সময় সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে সেই কোর্স আছে, মানে ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আছে। আবার অনেক ওদের সেকেন্ড মানে এমনও আছে ওদের সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টার যে কোর্স তোমাদের স্কুলে ফার্স্ট সেমিস্টার আছে, এগুলো রিসাফল করে নতুন একটা সিলেবাস তৈরি করা আছে শুধুমাত্র সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য। কিন্তু যারা ফার্স্ট ইয়ারে তাদের আর কোনো সুযোগ নাই, তাদেরকে শুরুই করতে হবে 1-1 থেকে, কারণ তাদের তো সিলেবাসের কথা বলে লাভ হচ্ছে না। আমার কথা কি বোঝা যায়? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তোমাদেরকে শুরুই করতে বলা হয়েছে 1-1 থেকে, আর ওদেরকে 2-1, ওদেরকে 3-1 থেকে। তাহলে এখন তুমি বলো তোমাদের ওই 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 কোর্সগুলোর কথা কি আবার আসবে? আসবে না। তোমাদের পড়া থাকলে তো ভালোই, ওই কোর্সগুলোর কথা আর আসবে না। আচ্ছা, আর কিছু বলার না থাকলে মিটিং শেষ করি, ক্লাস শেষ করি আজকের মতো। জি স্যার। আর কারো কিছু বলার আছে? হাত তুলেছে কে No, জানেন? sir. বলো। ঠিক আছে, তোমরা তাহলে ভালো থেকো, তোমরা টেনশন করো না। তোমাদের জন্য আমরা অনেক স্ট্রাগল করেছি, তোমরাও অনেক স্ট্রাগল করেছো। তোমরা একটা সাস্টেইন অবস্থায় আসতে চাচ্ছ, আসতেছো, এটা আমাদের জন্য অনেক মানে সবার জন্য অনেক ভালো। আসলে করোনার সময় যদি আরো 2 বছর চলে যায় সেটা কিন্তু কিছু করার নেই। তোমরা যে লক্ষ্য নিয়ে যে সেই চিন্তা ভাবনা থেকে তোমরা যেটা এসেছিলে সেভাবে যাতে আগাইতে পারি আমরা। হ্যাঁ, তোমরা পড়ালেখা করতে থাকো, তোমরা ট্রিপলি ডিগ্রি পাও, বা ট্রিপলি সার্টিফিকেট নিয়ে বের হও, হয়ে ট্রিপলি রিলেটেড ভালো জব সার্কুলার টোকা পাবা। তো এই 6 মাসের কথা তোমরা কখনোই মনে থাকবে না। হ্যাঁ, আর যদি একটা কোর্স পড়া থাকে তাহলে তোমাদের তার পড়া লাগছে না। তো আমি চেষ্টা করবো এখন থেকে যদি তোমাদের নিয়মিত ক্লাসগুলো হয়, আমাকে তোমরা জানাবা। কোনো স্যার যদি ক্লাস নিয়মিত না নেয় বা একেবারে না হয়, সে ব্যাপারে তোমরা স্যারের সাথে বার্গেন করবো না, আমাকে বলবো আমি স্যারের কোনো সমস্যা আছে কিনা বা স্যার কেন নিচ্ছে না, এগুলো আমি জেনে তোমাদের জানাবো। হ্যাঁ, আর আমার কোর্সটা আমি যখনই সময় করতে পারি, যেভাবেই পারি, সময়ের ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে নিয়মিত রুটিন অনুপাতে কোনো স্যারই ক্লাস নিতে পারবেন না এখন করোনার এই সময়। কেউ হয়তো সন্ধ্যায় নিবে, কেউ রাত্রে নেবে, কেউ হয়তো সপ্তাহে একদিন নিবে, কেউ সপ্তাহে হয়তো 15 দিনে একদিন নিবে, হয়তো একদিনে 3 ঘন্টা ক্লাস নিবে। এভাবে সারা ক্লাস নিয়ে তোমাদেরকে যেভাবে সিলেবাস শেষ করা হবে। তো ঠিক আছে, সে স্যার তোমরা আমার ভালো একটা কথা ছিল। স্যার বলো। স্যার আমাদের যখন অফলাইনে ক্লাস হবে তখন কি আমরা সবাই একসাথে ক্লাস করব?
সবাই বলতে কাদের বোঝাচ্ছ? স্যার যারা 1-1 এ ছিল আর আমরা যারা 1-2 তে ছিলাম। তোমরা তো অনেক স্টুডেন্ট হয়ে যাচ্ছ, তো আমরা তখন আর অফলাইনে যখন যদি সুযোগ আসে সেই সময় যদি আবার ফিরে আসে তখন তো একসাথে এত স্টুডেন্ট করা সম্ভব হবে না। আমরা তখন তোমাদের আলাদা আলাদা করে দিব। আশা করছি এই ব্যাপারে এখনো ডিসিশন হয়নি, যেহেতু অফলাইনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে ধরে নাও যেহেতু আলাদা সেশন, সেক্ষেত্রে আলাদাভাবেই সবকিছু হওয়ার কথা। ঠিক আছে স্যার, আমরা এটার আচ্ছা জন্য স্যার, ঠিক আছে স্যার, এরকমই এটার আশা করি। জন্যই বলো এটার জন্য কি? স্যার স্যার এইটা এটাই শোনার আসছিলাম, কারণ জন্যই স্যার একটু অপেক্ষা করছিলাম যে আমাদের স্যার ক্লাস 120 হবে কি একসাথে হবে কিনা। স্যার 120 জন স্টুডেন্ট একটা ক্লাসে এবং একই ল্যাবে, স্যার এটা না না, এইটা তো এরকম আসলে একটা পরিবেশ হবে। আছে, হ্যাঁ, এটা আমরা চাইবো। ওই তোমাদের হয়তো একটু ওই যে সেশন অনুপাতে আলাদা করে দেবো, এত সেশন আর এত সেশন আলাদা আলাদা। পরীক্ষাও তোমাদের চেষ্টা করা হবে, আমি যতদূর শুনেছি। তারপরে আর এটা নিয়ে আলোচনা করতে হবে ভাইস চ্যান্সেলরের সাথে যে আমাদের এরকম ঘটনা এর আগে ঘটে নাই, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। তবে আমার মনে হয় যে তোমরা লজিক্যালি তোমরা আলাদা আলাদা সেশন, আলাদাভাবে ভর্তি হয়েছো, আলাদা বছর, তো সেক্ষেত্রে তোমরা আলাদাই। হ্যাঁ, তোমাদের সার্টিফিকেটও আলাদাভাবে তোমাদের সার্টিফিকেট থাকবে বা তোমাদের ট্যাবুলেশন সিট থাকবে আলাদাভাবে। সেক্ষেত্রে তোমরা এক নয়, শুধু টাইমটা এক জায়গায় হয়ে গেছে। স্যার স্যার করোনার জন্য যেহেতু সব থেকে ক্ষতিগ্রস্ত স্যার আমাদের ব্যাচ বা আমরাই হয়েছি, যেহেতু আমাদের প্রথমে আমাদের কোর্স সংখ্যা খুব কম, সেহেতু আমরা স্যার পরবর্তী সেমিস্টার বা পরবর্তী কোনো কোর্সগুলো কি এই সাথে একসাথে নিয়ে আমরা দ্রুত শেষ করতে পারি না? না, ওটা তো একটা টাইম ফ্রেম আছে, ওখানে তো স্যারদের অ্যাসাইন করতে হবে, তাই না? তারা তো ফ্রি নেই। এই সেমিস্টারের জন্য মনে করো স্যারদেরকে কোর্স অ্যাসাইন করে দেওয়া হয়েছে। স্যারদের কোর্স অ্যাসাইন করার একটা তাদের একটা কোর্স লোডের একটা ক্যালকুলেশন আছে, তাদেরকে দেওয়া যাবে না, তাই না? তারা রানিং সেমিস্টারের কোর্স শেষ করলে তারা সেমিস্টার করতে পারবে। স্যার আমরা কি আমাদের কোর্সটা যে কোনো রকম ভাবে একটু শেষ করে দেওয়া, কোর্সগুলো শেষ করে রাখলাম, যখন শর্ট সার্কিটে যাওয়া সম্ভব হবে তখন যে আমরা এক্সাম দিতাম, তার আগে আমরা যত সম্ভব কোর্স সেটা তত সম্ভব দ্রুত শেষ করে হ্যাঁ, তোমাদের এই যে ফিজিক্সের যে কোর্স আছে, আমার কোর্স আমি খুব বেশি দিন সময় লাগাবো না। ফিজিক্সের যে কোর্স আছে, তো ওই কোর্স হেলাল স্যার নেবে। তুমি ছাত্রদের সাথে কমিউনিকেট করো, বলো যে স্যার আমাদের একটু তাড়াতাড়ি যাতে শেষ করে দেওয়া যায়, রিকোয়েস্ট করো, কোনো বেয়াদবি করবো না, রিকোয়েস্ট করো। স্যার যদি তাড়াতাড়ি শেষ করে, আর ম্যাথমেটিক্সের কোর্সগুলো আমি এই সপ্তাহের ভিতরেই তোমাদেরকে অ্যাসাইন করে দেবো। হ্যাঁ, তোমরা এই সপ্তাহের ভিতরেই রুটিন পাবা আমি আশা করছি। আমি অলরেডি তাদেরকে রিপ্রেজেন্টেশন দিয়েছি ম্যাথমেটিক্স কোর্স নাম দেওয়ার জন্য, পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, অনেক কথা হলো, ভালো থাকো তোমরা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।